ফার্স্ট টাইম তোমাদের সাথে আমার বেবি বাম্পটা শেয়ার করতে চলেছি। এবার চলে আসি 7 মাসের স্বাদের ব্যাপারে, যেটা শ্বশুরবাড়ির থেকে দেওয়া হয়েছিল। তো আমার রিসেন্টলি ম্যারেজ অ্যানিভার্সারি গেছে, যেহেতু আমি 7 মান্থস প্রেগনেন্ট, তাই আমি বেশি দূর কোথাও যেতে পারিনি, সেই জন্য আমি রুটসে গেছিলাম। তো আমার আজকে 3টে ইঞ্জেকশন একসাথে নিয়ে হালত খারাপ হয়ে গেছে। হাই সবাই, কেমন আছো? ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল পৃথাস ডেইলি ডায়েরি। তো তোমরা জানো যে এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার প্রেগনেন্সি ব্লগ। তো আগের পার্টগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে, তো চাইলে তোমরা গিয়ে দেখতে পারো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার 7 মান্থ প্রেগনেন্সির জার্নি। তো তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক, আর তার সাথে তোমার দেখতে থাকো পৃথাস ডেইলি ডায়েরি। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো করতেই হবে। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা এবার শুরু করি। এতদিন অবধি আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম আমার জার্নি, সব কিছু এক্সট্রা ছোটো ছোটো ইনফরমেশনগুলো। তো আমি এই ফার্স্ট টাইম তোমাদের সাথে আমার বেবি বাম্পটা শেয়ার করতে চলেছি। তো আমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার এখন 7 মান্থ চলছে। তো এটা হচ্ছে আমার পেট, সেই অর্থে খুব একটা অনেকে যেমনি মোটা হয়েছে, আমি সেরকম মোটা হইনি। আর এটা হচ্ছে কি আমার পেটু। তো আমি এবার তোমাদেরকে এটা এই কারণেই দেখালাম যে যদি কারোর পেট না বাড়ে, সেই ক্ষেত্রে কিন্তু এটা ভাবার কোনো কারণ নেই যে সেই মানুষটা অসুস্থ বা তার বাচ্চা ছোট ফোটো হবে, এই সমস্ত না বেকার কথা। যেরকম আমার ওয়েটও খুব একটা বাড়েনি, আমার ম্যাক্সিমাম ওয়েট আগে 54 to 56 থাকতো, এখন আমার বেড়ে সেটা হয়েছে 63 মতো আছে। তো এইটা নিয়েও কিন্তু আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে এইটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করো না, নিজেদেরকে খুশি রাখো। নিজেদেরকে খুশি রাখা ভীষণ দরকার, আর তার সাথে ছুটকো ছাটকা ঘুরতে যাওয়া কিন্তু বানতা হয়। এগুলো না করে সারাদিন ঘরের ভেতর নিজেকে বোতল মার্কা করে বসে থাকলে কিন্তু আলটিমেটলি নিজে খুশি থাকবে না, আর নিজে খুশি না থাকলে কিন্তু এও খুশি থাকবে না। তো এবার আমি যেটা শেয়ার করতে চাই যে আমি সারাদিন মোটামুটি কী কী খাচ্ছি। তো যেগুলো আমি খাচ্ছি সেগুলো হচ্ছে গিয়ে সকালবেলা উঠে আমি হরলিক্স খাই, তারপরে হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুটস খাই, যেগুলো ডক্টর বলেছেন যে এই সময়ে যেহেতু বাচ্চার ব্রেন ডেভেলপ হচ্ছে, সেই জন্য হচ্ছে গিয়ে বিশেষত আমন্ড, আখরোট, কাজু আর হচ্ছে গিয়ে পেস্তা, এগুলো খেতে। তার কিছুক্ষণ পরে আমাকে বলেছে প্রত্যেকদিন 2টো করে ডিম সেদ্ধ খেতে। তো 2টো করে ডিম সেদ্ধ খাচ্ছি, বলেছে 2বেলা মাছ খেতে। আর সন্ধেবেলা একটু একটু তো ঝাল টাল খেতে ইচ্ছে করে, তো ওগুলো ঘরেই বানিয়ে রাখছি। আমি কিন্তু পুরো প্রেগনেন্সি পিরিয়ডই এখনও অবধি বাইরের খাবার খেয়েছি, এমন নয় যে হুলিয়ে একেবারে বাইরের খাবার খেয়েছি, কিন্তু খেয়েছি একটু একটু ফুচকা, একটু চুরমুর, বাইরের একটু চাউমিন, চিলি চিকেন, এগুলো খেয়েছি। তবে চাইনিজটা আমার ফেভারিট ছিল, কিন্তু যেটা হচ্ছে গিয়ে ডাক্তারবাবু বলেছেন যে আজিনোমোটোটা যেহেতু ওরা ইউজ করে, সেই ক্ষেত্রে চাইনিজ খাবার অ্যাভয়েড করতে। তো একটু একটু যখন খাচ্ছি আমি সেরকম রেস্টুরেন্টেই অর্ডার আর কি দিচ্ছি, মানে চাউমিন জাতীয় রিনাউন্ড রেস্টুরেন্টে। সেখানে ওদেরকে যদি বলে দেওয়া হচ্ছে ইনস্ট্রাকশন ওয়াইজ যে আজিনোমোটো ইউজ করবেন না, ওনারা কিন্তু আজিনোমোটো ইউজ না করেই পাঠাচ্ছেন, এবং সেটা অনলাইনে ওনাদের বিলেও মেনশন করা থাকছে যে যেহেতু আমি বারণ করেছি সেই অনুযায়ী কিন্তু আর কি আজিনোমোটো দেওয়া হয়নি। আর যদি বলো ক্রেভিংসের কথা, এই সময় এক একজনের বিভিন্ন টাইপের ক্রেভিংস হয়, কিন্তু আমার অ্যাজ সাচ সেই রকম কোনো ক্রেভিংস হচ্ছে না। আমার বরাবরই ফুচকা ক্রেভিংসই হয়, কিচ্ছু করার নেই। আর খুব রিসেন্টলি আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কিন্তু এই সময় যেটা ব্যাপার আমরা সবাই জানি যে ওষুধপত্র একদমই খাওয়া যাবে না, কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না, তুমি কোনো অ্যাজ সাচ কাফ সিরাপ খেতে পারবে না, নেজাল ড্রপ নিতে পারবে না। আর এই সময় যদি হাঁচি বা কাশি হয় না, প্রাণ পুরো বেরিয়ে যায়। তো সেই জন্য বলবো যে নিজের শরীর দেখে শুনে সেই অনুযায়ী কিন্তু তোমরা খেও। আর প্রচুর প্রচুর খেলেই কিন্তু এমন নয় যে বেবি একেবারে গাবদা গোবদা হেলদি বেরোবে, এটা আমি ডক্টরকেই জিজ্ঞেস করেছিলাম, আমার কথা নয়। তো উনি বললেন যে এরকমই যদি হতো তাহলে তো যারা ইট বয় তাদের সবার বাচ্চারা একেবারে মানে রুগ্ন বুগ্ন হয়ে বেশি দিন আর কি টিকতো না, আর যারা বড়লোক তাদের বাচ্চা সবাই একেবারে বিশাল হেলদি বেরোতো। তো ব্যাপারটা এটাই যে নিজেকে ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে, আর তার সাথে প্রপার পুষ্টিদায়ক খাবার খেতে হবে, কারণ তোমার প্ল্যাসেন্টার থ্রুই কিন্তু হচ্ছে গিয়ে বেবি হেলদি থাকবে। তো আমার রিসেন্টলি ম্যারেজ অ্যানিভার্সারি গেছে, যেহেতু আমি 7 মান্থস প্রেগনেন্ট, তাই আমি বেশি দূর কোথাও যেতে পারিনি, সেই জন্য আমি রুটসে গেছিলাম, যেটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে। তো একটা কথা তোমাদের অবশ্যই বলবো, যদি তোমরা প্রপার সেফটি মেনটেন করে এদিক ওদিক ঘুরতে যেতে পারো তাহলে কিন্তু অবশ্যই যাবে।
প্রেগনেন্সি কিন্তু কোনো অসুখ নয় বা কোনো আনইউজুয়াল থিং নয় যে তোমাদেরকে ঘরে বসে থাকতে হবে। ডাক্তাররাও বলেন নিজেদের অ্যাক্টিভ রাখতে। আমিও তো অবভিয়াসলি অফিস করেছি, 7 মাসের মাথায় গিয়ে আমি ছেড়েছি। তো সেই জন্য আমি বলবো, আর তার সাথে ঘোরাফেরা অবশ্যই সেফটি মেনটেন করে তোমরা কিন্তু করতেই পারো। আর তার সাথে সাজগোজ করাও কিন্তু মাস্ট। আর তোমরা দেখেইছো যে আমিও কিন্তু ভালোই সাজগোজ করেছি। হ্যাঁ, এখন হয়তো ড্রেস বা শাড়ি এই সমস্ত কিছু পরতে একটু অসুবিধা হবে, সেগুলো মেনটেন করে প্রপারলি তোমরা যদি যাতায়াত করো, সেই ক্ষেত্রে ছোট ছোট ঘোরাগুলো কিন্তু তোমরা মিস করো না। কারণ এগুলোই কিন্তু পরবর্তীকালে তোমাদের এই দিনগুলোর কথা খুব ভালো করে মনে করাবে। কারণ ভেতরে যে আছে তাকে নিয়েই তো তোমরা ঘুরতে যাচ্ছ, আর তাকেও দেখাচ্ছ যে তোমরা ঠিক কতটা এনজয় করেছো লাইফ, ওকে সাথে নিও। আর আজকে এটাই বলার ছিল যে প্রেগনেন্সির মধ্যেও কিন্তু তোমরা ছোটোখাটো ঘোরা ফেরা, আউটিং, এনজয়মেন্ট এগুলোই করতে পারো। তবে খুব লাউড মিউজিক, খুব ভিড়, এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করাই ভালো। যেই কারণে আমরা যখন রুটসে গেছিলাম, ওখানের রুফটপ এরিয়াটা যেহেতু স্মোকিং জোন, ওখানে হুক্কা বলো, সিগারেট বলো, সব কিছু খাওয়া হচ্ছিলো, সেই জন্য ওই জায়গাটা আমরা অ্যাভয়েড করেছিলাম। এবং তার সাথে যেহেতু ওটা একটা পাব, ওখানে লাউড মিউজিক চলছিল, যেটা আমাদের একটু ভুল হয়েছিল। অতটা লাউড মিউজিকে এই সময় কন্টিনিউ থাকা উচিত না, একটু সময় থাকলে কিন্তু কোনো প্রবলেম নেই। তো ওখান থেকে আমরা গিয়ে একটা কাচের ঘরে বসেছিলাম, তো আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো এই সেফটি মেজারগুলো জাস্ট মেনটেন করলেই তোমরাও কিন্তু একটা হেলদি প্রেগনেন্সি নিজেদের কাটাতে পারবে। আর তার সাথে নিজেদের মনও ভালো থাকবে। কারণ এই সময় মেয়েদের বিভিন্ন হরমোনাল চেঞ্জেস হয়, আর ঘরে যদি বসে থাকো সেই ক্ষেত্রে মনটাও খারাপ হয়। তো এগুলোর থেকে বের করার জন্য অবভিয়াসলি তোমার হাজব্যান্ডের সাপোর্ট আর নিজের মেন্টাল স্ট্রং হওয়া খুব দরকার। তাই আমি বলবো যে নিজেকে কখনো কিন্তু অ্যাবনর্মাল বা এমন কিছু অসুস্থ না ভেবে নিজেকে আরও বেশি খুশি রাখার চেষ্টা করো। এবার চলে আসি 7 মাসের স্বাদের ব্যাপারে, যেটা শ্বশুরবাড়ির থেকে দেওয়া হয়েছিল। খুব সিম্পল ওয়েতে আমরা ঘরেই একদম করে নিয়েছিলাম, কাউকে ডাকা হয়নি, কিচ্ছু করা হয়নি। তো আমার শ্বশুরবাড়ির নিয়মে হচ্ছে গিয়ে আমাকে ওই চালের পায়েস খেতে হতো, তো সেটাই আমি খেয়েছি। জাস্ট একটা সিম্পল নতুন শাড়ি পরেই কিন্তু আমি পুরো অনুষ্ঠানটা করেছিলাম। আর তারপরে সমীক এসে বললো একটু গয়নাগাটি পরে নিতে, তাই আমি টুকটুক করে একটু সেজে নিলাম। এমনিও তো এখন সাজার সুযোগ পাচ্ছিই না, বেরোচ্ছিই না। তো সাজতে যেহেতু আমার সবসময় ভালো লাগে, তাই নিজেকে এইটুকু সাজতেই কিন্তু আমার ভালো লেগেছিল। তো এই ছোট্ট এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা দেখতে পাচ্ছ পায়েসটা, যেটা আমি খেয়েছিলাম। তো এটাই ছিল আমার সেদিনকার স্বাদের খাবার। তো এইটুকুই ছিল সেদিনকার অনুষ্ঠান। বললো তো আজকে আমার ডক্টরের কাছে যাওয়া ছিল, তো আমি সেই এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। আই হোপ এটা তোমাদেরও কাজে লাগুক। তো সবই ঠিক ছিল। ব্লাড টেস্ট করা হয়েছে, তাতে মোটামুটি ওই সুগার বলো, ক্রিয়েটিনিন, ফেরিটিনিন, হোয়াটএভার, আয়রন, হিমোগ্লোবিন সবই করা হয়েছিল। তো সবই ঠিক ছিল, কিন্তু যেটা আমার প্রবলেম হয়েছে সেটা হচ্ছে গিয়ে হিমোগ্লোবিন ঠিক আছে, কিন্তু আয়রন স্টোরেজ যেটা আমার বডিতে, যেটা থেকে আমার বাচ্চা পাচ্ছে আয়রন, সেটা কিন্তু আমার ভীষণ কম। রেঞ্জ হচ্ছে গিয়ে 10 থেকে শুরু করে 290, একটা হিউজ রেঞ্জ। কিন্তু তার মধ্যেও আমার এসছে 13, যেটা ডাক্তার আমাকে বললেন যে এটা খুবই কম। 50 হলেও আমরা কম বলি। তো আমি একটা আয়রন ট্যাবলেট তো খাচ্ছিলামই, তো বললো যে ওটা তোমার শরীরে কাজ করছে না। তো সেই জন্য এখন যেহেতু আর 2 মাস মতোই বাকি আছে, সেই জন্য আর ওষুধ দিয়ে এটাকে কিছু করা সম্ভব নয়। সেই জন্য এখন আমাকে একটা ইঞ্জেকশন নিতে হবে, সেটার দাম অলমোস্ট 3000 মতো পড়ছে। এটা নিশ্চয়ই ভ্যারিয়েবল এক একজনের ক্ষেত্রে, আমি জানি না। তো ওটা নিতে হবে, ওটা অবশ্যই ইন্টারভেনাস ইঞ্জেকশন হবে, তবে এটা একটা নিলেই কিন্তু কাজ হয়ে যাবে। তো এটাই, আর তার সাথে আরও 2টো ভ্যাকসিনও আমাকে নিতে হবে, একটা ইনফ্লুয়েঞ্জার আর একটা বেবির প্রোটেকশনের জন্য কি হিকাপ সামথিং কিছু একটা বলেছে, এত তো টার্ম সত্যি কথা বলতে জানি না। তো এটাই আমি শেয়ার করলাম আজকে, যে কালকে আমি একসাথে 3টে ইঞ্জেকশন নিতে চলেছি, আমার সাহস ভাবো। তো 2 হাতে 2টো, আরেকটা তো ইন্টারভেনাস ইঞ্জেকশন যে কোনো একটা হাতে দেবে। তো কালকে দেখা যাক 3টে ইঞ্জেকশন নেওয়ার পর আমি কীরকম থাকি। তো তোমাদের সাথে কালকে আমি অবশ্যই শেয়ার করব আমার সেই এক্সপিরিয়েন্স, দেখা যাক কি হয়। এটা ছিল সেদিনের ইঞ্জেকশন নেওয়ার ছবি। তো আমার আজকে 3টে ইঞ্জেকশন একসাথে নিয়ে হালত খারাপ হয়ে গেছে। একটা এপাশে নেওয়া হচ্ছে, একটা এপাশে নেওয়া হচ্ছে, আরেকটা হচ্ছে কি এরমভাবে নেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো থার্ড যে ইন্টারভেনাস ইঞ্জেকশনটা আমি তো ভেবেছিলাম নর্মাল যেরকম হয় নেওয়া হবে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি স্যালাইনের থ্রু দেওয়া হয়েছে। আমি একটা ছবিও সাথে অ্যাটাচ করে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এবার এটা এক একটা ক্ষেত্রে এক একজনের হতে পারে, যিনি যেরকমভাবে ডক্টর দেওয়ার ঠিক মনে করবেন।
তো ব্যাপারটা এটাই হয়েছে গিয়ে সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে আমার ব্যাটারি ডাউন হয়ে গেছে। যদিও আমি ইঞ্জেকশন নিতে ভয় পাই না একদমই, কিন্তু 3টে ইঞ্জেকশন, তারপর ওই স্যালাইনের মতো ছুঁচ ফুটিয়ে 15 মিনিট বসেছিলাম, তো সব মিলিয়ে হাতে প্রচণ্ডই ব্যথা হয়েছে। তো আজকে কিছুই দেওয়া যাবে না, কাল থেকে বলেছে ওই থ্রম্বোফব জেল দিনে 2বার করে লাগাতে। তো এটাই ছিল আজকে আমার এক্সপিরিয়েন্স। তো এবার তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ শরীর আজকে আর দিচ্ছে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই আপাতত স্টপ করছি। দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিও।